শহরের নামকরা স্কুলের ক্যান্টিনে লাঞ্চ ব্রেকে হঠাৎ নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। আর এরপরে হঠাৎ শুরু হয় এই শহরের সবচেয়ে ভয়ানক একদিনের। কেউ পেট্রোল পাম্প জ্বালিয়ে দিচ্ছে, কেউ জম্বির মতো সাধারণ মানুষের উপরে হামলে পড়ছে। এ যেন এক ভয়ানক মৃত্যুপুরী। সুস্থ স্বাভাবিক এই মেয়েরা কেন এমন করছে? এমন প্রশ্ন করলে তার উত্তরে আসে একটাই কথা, আঙ্কেল করতে বলেছে। কে এই আঙ্কেল, আর কেনই বা সেই আঙ্কেল এই মেয়েদের বাবা আর মা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, যে আঙ্কেলের কথায় তারা নিজেদের বাবা মাকে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাববে না। তাহলে কি এ কি কোনো অতৃপ্ত আত্মার অভিশাপ, নাকি 12 বছর আগের কোনো অসমাপ্ত প্রতিশোধের খেলার নতুন শুরু? প্রতিটা মুহূর্তে গায়ে কাটা দেওয়ার মতো এমনই সুপারন্যাচুরাল, সাইকোলজিক্যাল হরর এবং রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ওয়াশ লেভেল 2। ওয়াশ লেভেল 2 এর ভয়াবহতা বুঝতে আপনাকে জানতে হবে ওয়াশ 1 মানে লেভেল 1 এর সারসংক্ষেপ। শঙ্কর পেশায় একজন পাইলট। কয়েকদিনের ছুটি পেয়ে পরিবারকে নিয়ে তাদের ফার্ম হাউসে ঘুরতে আসে। পথে তারা এক ধাবায় খেতে বসলে অপরিচিত এক ব্যক্তি এসে শঙ্করের চায়ের বিল দিয়ে দেয়, আর এরপরেই পরিচয় বাড়ানোর জন্য তাদের সাথে গল্প করতে বসে। শুরুতে সব স্বাভাবিক মনে হলেও প্রতাপ নামের এই লোক শঙ্করের বড় মেয়ে আরিয়াকে কিছুটা চিনি খেতে দেয়। এরপর থেকেই আরিয়া কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করে। বিষয়টাকে পাত্তা না দিয়ে শঙ্কর তার পরিবারকে নিয়ে ফার্ম হাউসে আসতেই প্রতাপও তাদের পিছু পিছু সেখানে এসে বলে তার মেয়েকে কল দিতে হবে, কিন্তু তার ফোনে চার্জ নেই। শঙ্করও আগে পিছে কিছু না ভেবেই তাকে বাসায় নিয়ে আসে, আর এরপরেই হাসি খুশি পরিবারে নেমে আসে শোক আর ভয়ের ছায়া। এই অপরিচিত লোক আরিয়াকে যা করতে বলে আরিয়া কিছু না ভেবেই তাই করতে থাকে। কখনো সে কাঁচা চা পাতা গিলে খায়, তো কখনো এই লোকের কথায় নিজের প্রাণপ্রিয় বাবার গায়ে হাত তোলে, কখনো মাকে মারে, তো কখনো নিজের ভাইয়ের মাথায় বাড়ি মারে। মেয়েকে সামলাতে না পেরে শঙ্কর যখন অসহায় হয়ে প্রতাপকে জিজ্ঞেস করে সে আসলে কি চায়, তখনই প্রতাপ জানায় সে আরিয়াকে তার সাথে নিয়ে যাবে, তাও আবার শঙ্কর এবং তার স্ত্রী বিনার অনুমতিতে। আর যদি তারা রাজি না হয় তাহলে আরিয়াকে দিয়ে সে এমন এমন কাজ করাবে যা তারা কখনো কল্পনাও করতে পারবে না, কারণ তার মানুষকে যন্ত্রণায় দেখতে আনন্দ লাগে। শঙ্কর আর বিনা তবুও রাজি না হলে প্রতাপ আরিয়াকে দিয়ে কখনো বাবা মায়ের উপরে চাকু দিয়ে হামলা করায়, কখনো ছোট ভাইকে ছাদ থেকে ফেলে দিতে বাধ্য করে, তো কখনো শঙ্করকে নাকে খড় দিতে বাধ্য করে। শঙ্কর এতটাই অসহায় হয়ে যায় যে ছেলের প্রাণ বাঁচাতে সে আরিয়াকে প্রতাপের সাথে পাঠিয়ে দেয়, কিন্তু বুদ্ধি করে তার একটা ফোন আরিয়ার পকেটে দিয়ে দেয় যেন সে আরিয়াকে খুঁজে বের করতে পারে। প্রতাপ চলে যেতেই শঙ্কর তার পিছু করে আর বিনার সাথে ছেলেকে হাসপাতালে পাঠায়। শঙ্কর প্রতাপের পিছু এসে দেখে শঙ্কর আরিয়ার মতোই আরো অনেক মেয়েকে বশীকরণ করে তার বাসায় আটকে রেখেছে। তবে শঙ্কর সে বাসায় আসার সাথে সাথেই প্রতাপের বশীকরণে থাকা মেয়েরা শঙ্করের উপরে হামলে পড়ে। প্রতাপের কাছে ধরা খাওয়ার পর শঙ্কর প্রতাপের কাছে বিনতি জানায় যে তার মৃত্যু যেন তার মেয়ে আরিয়ার হাতে হয়। শয়তান প্রতাপ আরিয়াকে তার বাবাকে মারতে বলতেই শঙ্কর সুযোগ বুঝে দুইটা কাইচি তার মেয়ের কানে ঢুকিয়ে দেয় যেন আরিয়া প্রতাপের কোনো কথা শুনতে না পারে। সাথে সাথেই প্রতাপের উপরে হামলে পড়ে তার জিভ কেটে নেয় যেন সে এই মেয়েদের আর কোনো কমান্ড দিতে না পারে। সবাই প্রতাপকে এই অবস্থায় দেখে খুশি হলেও যেহেতু তারা প্রতাপের বশীকরণে তাই সেভাবেই দাঁড়িয়ে থাকে। এরপর কেটে যায় 10 বছর। এখন শঙ্কর সেই রাক্ষসকে তার ফার্ম হাউসের এক গোপন রুমে বন্দি বানিয়ে রেখেছে। রোজ তাকে মরা ইঁদুর আর চা পাতা খেতে দেয়। মানে দুনিয়ার জন্য প্রতাপ রাক্ষস হলেও প্রতাপের রাক্ষস হলো শঙ্কর। সেই রাতেই গাড়ি অ্যাক্সিডেন্টে শঙ্করের স্ত্রী আর ছেলে মারা গেছে, তাই শঙ্কর এখন তার জীবিত লাশ মেয়ে আরিয়াকে নিয়ে কোনো রকমে বেঁচে আছে। এত বছরেও আরিয়া প্রতাপের বশীকরণ থেকে বের হতে পারেনি। এর ঠিক 2 বছর পরে মানে 12 বছর পর থেকে শুরু হয় ওয়াশ লেভেল 2 এর গল্প।
সকাল সকাল স্কুলের জন্য বের হতেই আনায়া আর জিয়া দুই বোন বাবার পাশে সিটে কে বসবে তা নিয়ে মারামারি শুরু করে দেয়। মা কোনো মতে দুজনকে বুঝিয়ে পেছনে বসায়। এদিকে স্কুল বাসের জন্য অপেক্ষা করতে করতে শ্যামলীকে তার মা বলে, তুই আর ওদের অত্যাচার সহ্য করবি না, কিছু বললে উল্টা ওদের নামে নালিশ করে দিবি, আর তুই কিছু না করলে আমি কাল গিয়ে ওই মেয়েদের নামে কমপ্লেন করব, মনে রাখিস। শ্যামলী কোনো রকমে মাকে বিদায় দিয়ে স্কুল বাসে ওঠে। আরেক স্টুডেন্ট ঈশানী রোজ লেট করে, তাই বাবা তাকে গাড়িতে করে জলদি বাস থামিয়ে উঠিয়ে দেয়। বাকি পথ ঈশানী বান্ধবীর সাথে গল্প করতে করতেই চলে যায়। আরেক স্টুডেন্ট নাতাশা রোজ 15 মিনিট দেরি করে উঠবে, তারপর দ্রুত কোনো রকমে পূজা করে গাড়িতে উঠে বাবাকে জোরে গাড়ি চালিয়ে স্কুলে যেতে বলবে। স্কুল শুরু হওয়ার আগের কয়েক মিনিট স্কুলের সামনে বাস আর বাবা মায়ের গাড়ির কারণে একদম ভিড় জমে যায়। সবার বাবা মা এক এক করে বিদায় নিয়ে চলে যায়। বাস থেকে নামতেই কিছু মেয়ে লক্ষ্য করে ঝর্ণাকে তার বাবা রেগে বলছে, স্কুল শেষে সোজা মাথা নিচু করে এসে আমার সাথে বাড়ি যাবি। ওই বখাটে ছেলেকে তোর আশেপাশে দেখলে খবর আছে। আমি কত কষ্ট করে নিজের সামর্থ্যের বাইরে স্কুলে পড়াচ্ছি, আর তুই এসব করে বেড়াচ্ছিস। আশেপাশের মেয়েরা তাকে দেখছে দেখে ঝর্ণা লজ্জা আর তীব্র অপরাধ বোধে বাবার কাছে ক্ষমা চেয়ে স্কুলে ঢোকে। স্কুলে ঢুকতেই দেখা যায় কেউ ফুটবল খেলায় ব্যস্ত, কেউ বাস্কেটবল খেলছে, তো কেউ ব্যাডমিন্টন। রোজকারের মতোই প্রিন্সিপাল বিনীতা স্কুলে আসলে সবাই দৌড়ে ক্লাসে চলে যায়। শহরের নামকরা স্কুল জুনিয়র হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে পড়া যেন প্রতিটা মেয়ের স্বপ্ন। পিটি শেষে যথাসময়ে ক্লাস শুরু হয়। দুইটা মেয়ে দেরি করে আসায় দৌড়ে ক্লাসের দিকে ছুটতে থাকে। লাঞ্চ টাইমে সবাই মিলের জন্য ক্যান্টিনে ভিড় জমায়। রোজকারের মতো আজও সবাইকে রুটি, সবজি, সালাদ, ছোলা আর ভাজি ভাত দেওয়া হয়েছে। সবাই যার যার মতো খাবার নিয়ে টেবিলে বসে যায়। একজন টেবিলে বসতে গিয়ে নাতাশার গায়ে ভুলে পানি ফেলে দিলে নাতাশা খাবার রেখে ওয়াশরুমে চলে যায়। শ্যামলীকে বসা দেখে তার সেই শয়তান ক্লাসমেট এসে জোরে চুল টান দিয়ে চলে যায়। শ্যামলীর বান্ধবী বলে, তুই ওকে কিছু বলিস না কেন? শ্যামলী উল্টা রেগে বলে, চুপ করে খাতো। ঝর্ণা মন খারাপ করে কোনো রকমে খেতে থাকে। ঈশানী খাবার শেষ করে তার বান্ধবীদেরকে বলে, তাহলে শনিবার সবাই আমাদের বাসায় আসছো, ঠিক আছে? এদিকে কাউন্টারে দুই মহিলা স্টাফ তখন গল্পে ব্যস্ত। দেখা যায় 5টার খাবার তখনও কেউ নেয়নি। সম্ভবত এরা আজ স্কুলেই আসেনি। লাঞ্চ টাইম প্রায় শেষের দিকে, সবারই প্রায় প্লেট ফাঁকা হয়ে গেছে। যে যার যার মতো টেবিলে বসে গল্প আর হাসি তামাশায় ব্যস্ত। হঠাৎই সবার হাসি মাখা মুখ কেন যেন মলিন হয়ে যায়। সবাই এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে যেন কোনো কষ্ট তাদের গিলে খাচ্ছে। ভয়ে সবাই তরতর করে ঘামছে। মনে হচ্ছে এখনই তারা যেন চিৎকার করে কান্না করবে। পুরো ক্যান্টিন অদ্ভুত এক নিঃশব্দতায় ভরে যায়। ক্যান্টিনের দুই কর্মী এদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, এরা এত শান্ত হয়ে গেল কেন? এদের কি হলো? তখনই একটা মেয়ে হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে যায়। দুইজন দৌড়ে তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মেয়েটা কিছুই বলে না। তখনই ক্যান্টিনের দরজা থেকে একটা অচেনা লোক হেঁটে আসে। লোকটা রুমে আসতেই সব মেয়েরা ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে থাকে। লোকটা এসেই পাশাপাশি দুই টেবিলের 10 জন মেয়েকে দাঁড়াতে বলে। তারা অন্ধ অনুসারীর মতো এই লোকের কথায় দাঁড়িয়ে যায়। লোকটার সবার নাম জিজ্ঞেস করতেই সবাই একে একে তাদের নাম বলে। দেখা যায় তাদের মধ্যে একজন সকালে বাবার পাশে বসার জন্য ঝগড়া করার দুই বোনের মধ্যে একজন, মানে আনায়া। লোকটা বলে, তোমাদের সবার কাছে ঘড়ি আছে তাই না? সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই পেছন থেকে ক্যান্টিনের দুই মহিলা এসে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা ভয়ানক দৃষ্টিতে তাদের দিকে এগিয়ে যায়। টিফিন পিরিয়ড শেষে এক ম্যাম ক্লাস নিতে এসে দেখে ক্লাসে একটা মেয়েও নেই। আচমকা তখনই জানালার বাইরে এক মেয়ের চিৎকার আর জোরে কিছু পড়ার শব্দ শোনা যায়। টিচার কৌতূহলবশত জানালা দিয়ে উকি দিতেই ভয়ে চিৎকার করে ওঠে। নিজেকে কোনো রকমে সামলে বাইরে দৌড়ে এসে দেখে একটা মেয়ে পড়ে আছে। তার মাথা ফেটে রক্ত ঘিলু বেরিয়ে গেছে। বিভৎস এই দৃশ্য দেখে সে কাঁপতে থাকে। মেয়েটা কয়েকবার কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে যায়। টিচার জোরে চিৎকার দিয়ে উঠতেই এক দারোয়ান দৌড়ে এসে মেয়েটার লাশ দেখে কিছু ভাবার আগেই উপরে তাকিয়ে দেখে ভয়ানক এক দৃশ্য। একসাথে
দেখে 9 জন দেয়ালের উপরে দাঁড়ানো। সবাই ভয়ে কাঁপছে আর কান্না করছে। তারা চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অদৃশ্য এক শক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করছে। দারোয়ান চিৎকার করে তাদেরকে নামতে বলে। সে যে কাকে থামাবে, কাকে ডাকবে কিছুই বুঝতে পারে না। প্রাণপণে ছুটতে ছুটতে প্রিন্সিপালের রুমে এসে জানাতেই বিনীতা আর পিটি টিচার ছুটে এসে রাস্তায় পড়ে থাকা বিভৎস লাশ দেখে ভয়ে চোখ সরিয়ে নেয়। দারোয়ান ঘাবড়ে বলে, ম্যাডাম তাড়াতাড়ি উপরে দেখেন, ওদেরকে নামতে বলেন। বিনীতা উপরে তাকাতেই গায়ে কাটা দেওয়ার মতো এই দৃশ্য দেখে মেয়েদেরকে বলে, তোমরা এসব কি করছো, জলদি নিচে নামো। আনায়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাদেরকে বাঁচান ম্যাডাম। বিনীতা বলে, তোমরা উল্টাপাল্টা কিছু করো না, আমি আসছি। আনায়া বলে, ম্যাডাম আপনি কাছে আসলে আমাদেরকে বাধ্য হয়ে মরে যেতে হবে। বিনীতাকে উপরে আসতে দেখে সবাই ভয়ে চিৎকার করে তাদেরকে আসতে মানা করে, কিন্তু বিনীতা, পিটি ম্যাডাম, সেই টিচার আর দারোয়ানকে নিয়ে চলে আসে। আরেকজন জলদি পুলিশে কল দেয়। সব মেয়েরা একসাথে চিৎকার করে সবাইকে দূরে সরতে বলে, তবুও তারা কাছে আসতে দেখে আনায়া গলা ফাটিয়ে চিৎকার করে বলে, খবরদার কেউ কাছে আসবেন না, না হলে আমাদের বাধ্য হয়ে সব শেষ করতে হবে। বিনীতা সবাইকে থামিয়ে দাঁড়াতেই আরেকজন বলে, আঙ্কেল বলেছে বিকাল 3টা বাজতেই আমাদেরকে মরতে হবে। বিনীতা কান্না করতে করতে জিজ্ঞেস করে, তোমরা কার কথা বলছো? সবার একটাই কথা, আমরা বাঁচতে চাই, কিন্তু আমাদেরকে আঙ্কেলের কথা শুনতে হবে। বিনীতা তো কিছুই বুঝতে পারছে না। সে সবাইকে বুঝিয়ে বলে, তোমাদেরকে কারোর কথা শুনতে হবে না, আমি আছি এখানে, তোমরা নেমে আসো। বলেই কাছে যেতে গেলে তারা মরে যাওয়ার হুমকি দেয়। টিচার বলে, দয়া করে বাবা আর মায়ের কথা ভাবো। বাবা আর মায়ের কথা মনে পড়তেই সবাই গলা ফাটিয়ে একসাথে কান্না করতে থাকে। বিনীতা জোরে এক চিৎকার দিয়ে তাদেরকে থামিয়ে বলে, তোমাদেরকে কারো কথা শুনতে হবে না, শুধু একবার নেমে আসো। পিটি টিচার আর বিনীতা যেই না তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, সবাই শুধু একটা কথাই বলে, আমরা বাঁচতে চাই, কিন্তু আমাদেরকে আঙ্কেলের কথা মানতে হবে। বিনীতা বলে, কারো কথা শোনার দরকার নেই। এদের কথার মাঝে দারোয়ান আর সহ্য করতে না পেরে একজনের পা ধরতেই সে বাধ্য হয়ে লাফ দেয়। ভয়ানক এই দৃশ্যে শকড হয়ে দারোয়ান জোরে চিৎকার করতে থাকে। সে অবাক হয়ে পাশের জনের দিকে তাকাতেই সেও লাফিয়ে পড়ে। সবাই যেন স্তব্ধ হয়ে যায়। এসব সহ্য করতে না পেরে দারোয়ানের দম আটকে আসার উপক্রম হয়। বিনীতা দারোয়ানকে মারতে থাকে যে সে কেন মেয়েদের কাছে গেল। পিটি টিচার কোনো মতে তাকে থামিয়ে ধরতেই বিনীতা অসহায়ের মতো সেখানে বসেই কান্না করতে থাকে। মেয়েগুলো সামনেই আছে, অথচ তারা কিছুই করতে পারছে না। আনায়া ঘড়িতে তাকাতেই তার চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। বাঁচার আকুতি নিয়ে সে শেষ একবার বিনীতার দিকে তাকায়। বিনীতা বারবার মাথা নাড়িয়ে এমন করতে মানা করে, কিন্তু এরা তো অন্য কারোর নিয়ন্ত্রণে, তাই সবাই বাধ্য হয়ে একসাথে লাফিয়ে পড়ে। এই দৃশ্য কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। প্রতিটা মেয়ের কান্না আর আহাজারি যেন গায়ে কাটা দেয়। শহরের নামকরা স্কুলে যখন মৃত্যুর তাণ্ডব চলছে, তখন শঙ্কর তার মেয়ে আরিয়াকে নিয়ে চুপচাপ ছাদে বসে আছে। তার জীবনের সেই ভয়ানক দুর্ঘটনার 12 বছর কেটে গেছে। আরিয়াকে সে আজও বশীকরণ থেকে বের করতে পারেনি। মুখে এক অস্বাভাবিক হাসি রেখে আরিয়া সেই একইভাবে বসে আছে। সে এখন প্রায় শীর্ণকায়, মাথার সামনে একদম টাক পড়ে গেছে। শঙ্কর পাশে দোলনায় বসে হয়তো এটাই ভাবছে, 12 বছর আগে ওই প্রতাপ নামের রাক্ষস তার জীবনে না আসলে হয়তো সে আজও তার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকতো। আরিয়াকে তার রুমে বসিয়ে শঙ্কর কিচেনে এসে টমেটো আর বিভিন্ন সবজি দিয়ে জুস বানিয়ে স্যান্ডউইচ খেতে খেতে উপরে এসে দেখে আরিয়ার মুখে রোদ পড়েছে। তাই পর্দা টেনে জুসটা আরিয়াকে খাইয়ে নিচে নেমে আসে। একটা পাত্রে চায়ের পাতা ঢালতে গিয়ে দেখে চা পাতা শেষ। তাই বাসার সব পর্দা ভালো করে টেনে গাড়ি নিয়ে চলে আসে সুপার স্টোরে। 3টা বড় প্যাকেট চা পাতা নিয়ে কাউন্টারে আসতেই খবরে শোনে জেএন স্কুলে ঘটে যাওয়া বিভৎস ঘটনার বিবরণ। রিপোর্টার বলে, ওই 10 মেয়ে কেন এমন করলো তার কোনো উত্তর পাওয়া যায়নি। না এখন কোনো পরীক্ষার চাপ চলছে, আর না এই স্কুলের কেউ তাদের কোনো মানসিক যন্ত্রণায় রেখেছিল। রহস্যময় এই মৃত্যুতে পুরো শহর যেন থমকে গেছে।
গেছে। বিনীতা সাংবাদিকদের সামনে এসে অসহায়ের মতো কান্না করতে করতে বলে, ওরা শুধু একটা কথাই বলছিল, আঙ্কেল এমন করতে বলেছে, ওদের কাছে গেলেও নাকি ওরা মারা যাবে। আমি হাত জোর করে অনুরোধ করেছি, তাও ওরা নামেনি। শঙ্করের আর বুঝতে বাকি থাকে না এসব কি হচ্ছে, কারণ গত 12 বছর আগে সে নিজেই এমন নরক যন্ত্রণা ভোগ করেছে। তাই জলদি ব্যাগ নিয়ে তাড়াহুড়ায় বাসার পথে রওনা দেয়। স্কুলের বাইরে সব অভিভাবকরা মেয়েকে একবার দেখার জন্য আকুতি জানিয়ে কান্না করতে থাকে। পুলিশ ব্যারিকেড দিয়ে কোনো রকমে তাদেরকে আটকে রেখেছে। এক অফিসার এসপি কে কল দিয়ে বলে, অভিভাবকদেরকে সামলানো যাচ্ছে না। এসপি বলে, লাশ বের হওয়া না পর্যন্ত কাউকে ভেতরে আসতে দিবে না। এসপি বিনীতার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে, ভালো করে বলুন। চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে বিনীতার কথা বলার মতো কোনো অবস্থা নেই। অ্যাম্বুলেন্স লাশ নিয়ে বের হলে অভিভাবকরা আরো ঘাবড়ে অস্থির হয়ে যায়। পুরো স্কুলের পরিবেশটা যেন একদম থমথমে আর কান্নায় ভারী হয়ে গেছে। শঙ্কর বাসায় তালাবদ্ধ রুমের দরজা খুলে লোহার মোটা শিকল দিয়ে বেঁধে রাখা রাক্ষস প্রতাপকে ডেকে বলে, তোর মতো এই বশীকরণ বিদ্যা আর কে কে জানে। এমন অবস্থায়ও প্রতাপ কিছু না বলে শয়তানের মতো হাসতে থাকে। শঙ্কর রেগে প্রতাপের গলা চেপে বলে, তুই কি ওকে চিনিস? প্রতাপ চোখ বন্ধ করে বুঝিয়ে দেয়, হ্যাঁ। স্কুলে নাতাশা কান্না করতে করতে বলে, আমি ইউনিফর্ম ক্লিন করে ক্যান্টিনে ফিরে এসে দেখি সবাই চুপচাপ হয়ে আছে, কোনো শব্দ নাই। সবাই ভয়ে কাঁপছে। ওদের দেখে আমিও ভয় পেয়ে যাই, তাই ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ি। এসপি জিজ্ঞেস করে, যারা যারা মারা গেছে তারা কোনো আঙ্কেলের কথা বলছিল, তুমি কি কাউকে দেখেছো? মেয়েটা বলে, না। এসপি রেগে চিৎকার করলে মেয়েটা আরো ঘাবড়ে যায়। বিনীতা এসপি কে থামিয়ে মেয়েটাকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে। এক অফিসার এসে বলে, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা সকাল থেকেই বন্ধ। ক্যান্টিনে বাকি মেয়েরা এখনো ভয়ে কাঁপছে। এসপি সেখানে এসে বলে, ভয়ের কোনো কারণ নেই, কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিবে, তারপর তোমরা সবাই বাসায় যেতে পারবে। পিটি ম্যাডাম কি যেন একটা দেখে একটা মেয়েকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এমন ভয় পাচ্ছ কেন? ঈশানী রোবটের মতো হাঁটতে হাঁটতে এসপির কাছে এসে বলে, আঙ্কেল বলেছে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। বিনীতা রেগে জিজ্ঞেস করে, এই আঙ্কেলটা কে? এসপি জিজ্ঞেস করে, প্রতাপকে। ঈশানী বলে, তা জানি না, ওই আঙ্কেল বলেছিল কোনো সিনিয়র পুলিশ অফিসারকে বলতে যে প্রতাপ আঙ্কেলকে খুঁজতে হবে। এসপি জিজ্ঞেস করে, যে বলেছে সে কোথায়? ঈশানী বলে, আঙ্কেল বলতে মানা করেছে, আমি আর কিছুই বলতে পারবো না, বলেই কান্না করতে থাকে। বিনীতা রেগে চিৎকার করে বলে, কেন বলতে পারবে না? এসপি ঈশানীকে শান্ত করে জিজ্ঞেস করে, আর কি বলেছে ওই আঙ্কেল? ঈশানী বলে, যদি প্রতাপ আঙ্কেলকে না পান তাহলে শহরে মৃত্যুর তাণ্ডব শুরু হয়ে যাবে। আগে 10 জনের মৃত্যু তো কেবল এই ভয়ঙ্কর খেলার শুরু ছিল। আপনি প্লিজ দ্রুত প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করেন। বলেই বাকি মেয়েদেরকে বলে, আমার মেসেজ দেওয়া হয়ে গেছে, তোমরা এবার শুরু করতে পারো। সাথে সাথেই 50 থেকে 60 জন মেয়ে ভয়ানক আক্রমণাত্মক রূপ ধারণ করে জোরে হুঙ্কার দিয়ে দলে দলে ক্যান্টিন থেকে বের হওয়া শুরু করে। এসপি, টিচার, স্টাফ কেউ তাদেরকে আটকাতে গেলেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলে যায়। পিটি টিচার আতঙ্কে চোখ বড় বড় করে এক দল মেয়েদের দিকে এগুতে এগুতে জিজ্ঞেস করে, কি হয়েছে? মেয়েদের ধাক্কায় বিনীতা নিচে পড়ে গিয়ে খেয়াল করে ক্যান্টিনের স্টাফরা কাউন্টারের ভেতরে মরে পড়ে আছে। পিটি ম্যাডামকে পাড়া দিয়ে সবাই যেন মেরে ফেলার উপক্রম করে। মেয়েরা দৌড়ে বাইরে আসলে পুলিশ আর অন্যান্য স্কুলের স্টাফরা তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এরা কোনো বাধাই মানে না। সবাইকে মেরে আহত করে স্কুল গেট ভেঙে বেরিয়ে যায়। এত ভারী ব্যারিকেডেও তাদের যেন কিছুই যায় আসে না। কেউ ব্যারিকেড সরিয়ে তো কেউ ব্যারিকেড বেয়ে সামনে থাকা অভিভাবকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। মেয়েকে দেখে থামাতে গেলে মেয়ে মাকে মেরে সেখানে ফেলে চলে যায়। বশীকরণের কারণে এরা যেন নিজের নিয়ন্ত্রণেই নেই। কেউ তাদেরকে আটকাতে আসলে পাগলের মতো ইট দিয়ে বাড়ি মেরে দৌড়াচ্ছে। এসপি গেটের ভিতরে এসে এক অফিসারকে বলে, এদের ইউনিফর্মের ছবি প্রত্যেক থানায় পাঠিয়ে দাও। শহরের কোথাও যদি এদেরকে দেখা যায় তারা যেন খবর দেয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবাইকে স্কুলের বাইরে এনে দাঁড় করাও। লেডি পুলিশ রাখো। আর
একটা মেয়েও যেন স্কুলের বাইরে না যায়। চোখে মুখে পানি দিয়ে বলে এর রহস্য আর যাই হোক না কেন সেটা অনেক ভয়ঙ্কর। কয়েকজন স্টুডেন্ট আচমকা বাসে উঠে ড্রাইভারকে মারতে থাকে যেন অ্যাক্সিডেন্ট হয়। কেউ কেউ হোটেলে গিয়ে গরম তেল দোকানের উপর ঢেলে সাধারণ মানুষের উপরে হামলে পড়ে। চলন্ত গাড়ির উপরে ইট ফেলে গাড়ি থামিয়ে ড্রাইভারকে টেনে বের করে ঘাড় কামড়ে একদম মেরেই ফেলে। জম্বিদের মতো সব জায়গায় গিয়ে সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে রক্ত বের করছে, নয়তো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে একদম মেরেই ফেলছে। যাকে সামনে পাচ্ছে তাকে টেনে হিঁচড়ে একদম শেষ করে দিচ্ছে। এক মেয়ে পেট্রোল পাম্পে গিয়ে বাইকে আগুন ধরিয়ে পুরো পেট্রোল পাম্পই ব্লাস্ট করে দেয়। শহরে সৃষ্টি হয় ভয়ানক এক অরাজকতা। নিউজ চ্যানেলে বারবার বলা হচ্ছে সাধারণ জনগণ যেন জেএন স্কুলের স্টুডেন্ট থেকে দূরে থাকে। স্কুলের আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে এই মেয়েগুলোর উপরে ভয়ানক কোনো শক্তি ভর করেছে, তাদের কেউ আটকে রাখতে পারছে না। পুরো শহরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মেয়েগুলো তাদের বাবা মাকেও চিনতে পারছে না। একজন প্রত্যক্ষদর্শী বলেছে এদের মনে হয় কোনো মানসিক সমস্যা হয়েছে। শঙ্কর তার নিজের মেয়ের দিকে তাকিয়ে গভীর চিন্তা করতে থাকে। স্কুলের কিছু মেয়েকে সেফ জায়গায় সরিয়ে দেওয়া হয়, কিন্তু ক্যান্টিনে এখনো 150-র মতো মেয়ে একইভাবে বসে বসে কাঁপছে। পুলিশ কিংবা প্রশাসন এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু গোপন সূত্রে জানা গেছে মেয়েগুলো কোনো প্রতাপ আঙ্কেলকে খুঁজছে। এই কথা শুনে শঙ্কর রেগে রিমোটটা ছুঁড়ে ফেলে। চিন্তা করতে থাকে তার এখন কি করা উচিত। প্রতাপকে ছেড়ে দিবে নাকি আটকে রাখবে। বড় বড় কয়েকটা কার্টুনে কিছু কুরিয়ার করে নিয়ে এসে প্রতাপের রুমে রাখে। একটা ড্রয়িং রুমে আর আরেকটা আরিয়ার রুমে রেখে প্রতাপের হাত মুখ লোহার শিকল দিয়ে বেঁধে সেই চাবি গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা নেমে গেছে। স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় এখনো আছে। পুলিশদের মাঝেও এক অজানা আতঙ্ক, কারণ তারা জানে না তারা কিসের সাথে লড়বে। এতগুলো মেয়েদের একসাথে এমন আচরণের কারণ কেউ বুঝতেই পারছে না। এসপি ক্যান্টিনে এসে দেখে এক মেয়ের বাবা তাকে নিয়ে যেতে চাইলে মেয়েটা প্রচুর রেগে তার বাবাকে মারতে থাকে। বিনিতা থামাতে আসলে বাবা বিনিতাকে হ্যাচকা টান দিয়ে সরিয়ে রেগে জিজ্ঞেস করেন আমার মেয়ের সাথে আপনারা কি করেছেন। এসপি এসেই ঝাড়ি দিয়ে তাকে চুপ হতে বলে। মেয়েটা তার জায়গায় বসে মাথায় হাত দিয়ে রেগে চিৎকার করতে থাকে। না সে নিজে বুঝতে পারছে তার কি হচ্ছে, আর না কাউকে বোঝাতে পারছে। প্রত্যেক বাবা মা তাদের সন্তানের কাছেই বসে আছে। এসপি বলে এখানে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা তো আমরাও করছি, আপনারা ওদের পাশে থাকেন, ওদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু খবরদার জোর করবেন না। সকালে ছাদে কি হয়েছে সেটা সবাই জানেন, আর যারা এখান থেকে গেছে তাদের আক্রমণাত্মক রূপ আপনারাও দেখেছেন। শহরে তারা কি কি করেছে সেটাও আপনারা জানেন। তাই আপনারা শান্ত হয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু খবরদার কেউ জোর করবেন না। ঈশানী এসপি কে বলে আপনার কাছে আর মাত্র 5 মিনিট আছে। এসপি জিজ্ঞেস করে কেন, 5 মিনিটে কি হবে? মেয়েটা বলে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না। তখনই সেখানে শঙ্কর আসে। এসপি অফিসারকে জিজ্ঞেস করে এই লোকটাকে। অফিসার বলে জানি না, কিন্তু আমরা যাকে খুঁজছি সে কোথায় আছে এই লোকটা জানে। শঙ্কর ঈশানীর কাছে এসে বলে প্রতাপ আমার কাছে। ঈশানী চোখ বড় বড় করে দাঁড়িয়ে যায়। শঙ্কর বলে প্রতাপকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি, ওকে পেলে কি করবে সেটা তোমার আঙ্কেল বলেনি? এসপি জিজ্ঞেস করে কে আপনি, আর এই প্রতাপই বা কে, আর এই বাচ্চাদের সাথে এসব কি হচ্ছে? শঙ্কর বলে এটাকে বলা হয় বশীকরণ। এদের প্রত্যেককে বশীকরণ করা হয়েছে। যে এসব করাচ্ছে সে একজন মানুষ রূপী রাক্ষস, যে বিকৃত মস্তিষ্কের মানুষ। এই মেয়েগুলো যত বেশি কষ্ট পাবে, কান্না করবে, চিৎকার করবে, তাদের দেখে তার মা আর বাবারা যতটা কষ্ট পাবে ওই রাক্ষসের ততটাই আনন্দ হবে। যারা মারা গেছে তাদের লাশ পেয়ে বাবা মা আহাজারি করছে। শঙ্কর বলে ওই রাক্ষস আপনাদের মেয়েকে যা বলেছে সেটা ওদের করতেই হবে, আর এই মেয়েগুলো সেটাই করবে। একটা মেয়ে মানুষ মারতে মারতে ক্লান্ত হয়ে হেঁটে যাচ্ছিল, তার সারা গায়ে রক্ত। সামনে ঘুমন্ত এক পরিবার দেখে রক্তাক্ত ব্যাট নিয়ে তাদের উপরে একদম হামলে পড়ে। শঙ্কর বলে ওদেরকে কেউ আটকাতে পারবে না, আপনারা অসহায়ের মতো দেখা ছাড়া কিছুই করতে পারবে
পারবেন না। এসপি বলে এরা এমনিতেই ভয় আছে, আপনি আরো ভয় কেন দিচ্ছেন? শঙ্কর বলে আমি শুধুমাত্র বাস্তবতা বলছি, এটুকুতে যদি ভয় পেয়ে যান এর থেকেও ভয়ানক দৃশ্য আমি দেখেছি, অনুভব করেছি। এসপি জিজ্ঞেস করে আপনি কে আর এসব কি হচ্ছে? যদি কিছু জেনে থাকেন তাহলে বলেন, এগুলোকে কিভাবে আটকাবো? শঙ্কর বলে আপনারা এসব আটকাতে পারবেন না। বিনীতা বলে পারবো, আপনি তো বললেন প্রতাপ আপনার কাছে, প্রতাপকে নিয়ে আসেন তাহলে সব ঠিক হয়ে যাবে। শঙ্কর মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করে বলতো প্রতাপ অঙ্কেল আসলে এসব কি থেমে যাবে? মেয়েরা কিছুই বলে না। এসপি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে এই প্রতাপ কে? শঙ্কর বলে সেও একটা রাক্ষস, কিন্তু আগে আমি এখানে নতুন সেই রাক্ষসের সাথে দেখা করতে চাই। এসপি বলে সে কোথায় কেউ জানে না, আমরা তো কখন থেকে জানার চেষ্টা করছি কিন্তু এরা কিছুই বলছে না। শঙ্কর বলে সে এখানেই আছে, সে কখনোই এদেরকে চোখের আড়াল করবে না। সকালে যখন পিটি টিচার ভয়ের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করছিল কি হয়েছে, তখন সেখানে এক কোনায় গাছের টবের পেছনে সেই রাক্ষস লুকিয়ে বসেছিল। কি ভয়ানক তাই না? কারোর তার উপর নজরই যায়নি। অভিভাবকদের মাঝে বসে থাকা মোসওয়ালা শয়তানি চেহারার এক লোক শয়তানের মতো হাসতে হাসতে বলে আমি সেই রাক্ষস। লোকটা শঙ্করকে বলে এদের সাথে আগে ঝামেলাটা মিটিয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। রাজনাথ নামের এই লোক বাবা মা টিচার পুলিশদেরকে বলে আমি সেই রাক্ষস যার জন্য ওরা এমন করছে, আমার ইশারাতেই ওরা এমন বেকাবু হয়ে গেছে। তোমাদের নিশ্চয়ই এখন রক্ত গরম হয়ে যাচ্ছে, আমাকে মারতে ইচ্ছা করছে তাই না? ভুলেও এই কাজ করবে না। আমার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে তোমাদের সন্তানরাই তোমাদের উপরে হামলে পড়বে, না হলে তোমাদের চোখের সামনেই নিজেদেরকে জ্বালিয়ে দিবে, তাই সাবধান। এসপি কে বলে তার পুলিশের টিমকে সরিয়ে দিতে। ঈশানীকে বলে প্রতাপকে পেলে কি করতে হবে তোমাকে বলেছিলাম না? ঈশানী বলে সরি আমি ভুলে গিয়েছিলাম। রাজনাথ রেগে ঈশানীকে কষে এক চড় মারে। ঈশানীর বাবা আর মা ঈশানীকে সরাতে গেলে রাজনাথ রেগে বলে ওকে ছেড়ে দিন। রাজনাথ কিচেনের চাকু কোথায় জিজ্ঞেস করলে আরেকটা মেয়ে এসে ঈশানীকে চাকু দিয়ে দেয়। রাজনাথ ঈশানীকে বলে কেউ তোমার কাছে আসলেই হাত কাটবে। বাবা আর মা ভয় তাকে থামাতে গেলেই ঈশানী রাজনাথের কথা মতো তার হাত কেটে দেয়। সবাই ঈশানীকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ কিছুই করতে পারে না। রাজনাথ সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ঈশানীকে বলে কেউ বাঁচাতে আসলে আরো কয়েকটা পোস্ট দিবে। এমন ভয়ানক দৃশ্য দেখে বাকি বাবা আর মায়েরাও ভয়ে কাঁপতে থাকে। ঈশানীর মা ঈশানীকে ঠেকাতে গেলে ঈশানীর চোখের পলকে কয়েকটা পোস্ট দিয়ে শিরা কেটে ফেলে। এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পেরে শঙ্কর চিৎকার দিয়ে ঈশানীর বাবা আর মাকে সরতে বলে, কিন্তু মেয়ের এই অবস্থায় কোনো বাবা আর মা কি তাকে ছাড়তে পারে? সব বাবা মা এই অবস্থা দেখে কান্না করতে থাকে, কেউ তো বমিই করে দেয়। রাজনাথ শঙ্করকে বলে ওরা মূর্খ তাই তোমার কথা শুনবে না। ঈশানীর মা রাজনাথের পায়ে পড়ে আকুতি মিনতি করে যেন সে ঈশানীকে ছেড়ে দেয়। এমন অস্থির পরিস্থিতি দেখে এসপি বন্দুক বের করতেই যাবে, তখনই এক মেয়ে এসে এসপির পেটে চাকু দিয়ে পরাপর কয়েকটা কোপ মেরে বন্দুক কেড়ে নেয়। বিনীতা এসব দেখে হতবম্ব হয়ে যায়। রাজনাথ এসপি কে বলে বেশি হিরোগিরি দেখাতে চেয়েছিলেন তাই না? আমি তো আগেই মানা করেছি, আপনার ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছেন। বলেই মেয়েদেরকে বলে সবাই শান্ত হও, এখন আমি কথা বলবো। এরই মধ্যে ঈশানী অতিরিক্ত রক্তপাতে সেখানেই মারা যায়। ঈশানীর নিথর দেহ দেখে তার বাবা মা জোরে জোরে কান্না করতে থাকে। তাদের আহাজারি দেখে শঙ্করের আরিয়ার কথা মনে পড়ে যায়। রাজনাথ এত শব্দ সহ্য করতে না পেরে সকল বাবা আর মাকে বলে এখনই বের হয়ে যান। এই অবস্থায় কেউ কি তার কলিজার টুকরোকে রেখে বাইরে যাবে? সবাই সেখানেই থাকে। বিনীতাকে বলে যতজনকে পারেন বাঁচান আর বাইরে যান, না হলে কিন্তু এখানে লাশের বন্যা বইয়ে দিব। বিনীতা আর না পেরে হাত জোর করে সবার কাছে অনুরোধ করে। শঙ্কর সবাইকে বলে সন্তানের জীবন ভিক্ষা চাইলে এখনই চলে যান। বিনীতা অনুরোধ করতে থাকে কিন্তু কেউই তার কথা শোনে না। রাজনাথ জিজ্ঞেস করে এখানে কে বন্দুক চালাতে পারে? হঠাৎ আরতি উঠে বলে আমি পারি। আরতির বাবা আর মা তাকে আটকালেও সে শোনে না। রাজনাথ আরতিকে বন্দুক দিয়ে বলে 1 থেকে 2 বার সুন্দরভাবে যেতে বলবে, আর যদি না শোনে গুলি করে দিবে, আর শুরুটা তোমার বাবা আর মাকে দিয়ে করবে। বাবা আর মায়ের কথা শুনতেই আরতি কাঁপতে কাঁপতে কান্না করে দেয়। সে নিজেকে কোনোভাবেই থামাতে পারছে না। রাজনাথের কথা মতো আরতি তার বাবা আর মাকে কান্না করতে করতে অনুরোধ করে প্লিজ বাবা মা বাইরে
বাইরে যাও, কিন্তু তারা মেয়েকে রেখে যেতে চায় না। তাই আরতি নিজেকে থামাতে জোরে চিৎকার করতে করতে বাবা আর মাকে গুলি করে দেয়। কি নির্মম দৃশ্য। ঈশানীর বাবা আর মাকে গুলি করার পরই রাজনাথ তাকে থামিয়ে অন্যদেরকে বলে, এখনো যদি না যান তাহলে কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না। দেখলেনই তো, নিজের বাবা আর মাকেও ছাড়িনি। আরতিকে বলে, যারা এখনো যেতে চাচ্ছে না তাদের মেয়েকে মেরে ফেলবে। আরতি বন্দুক উঁচু করতেই সবাই সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ে বের হয়ে যায়। শঙ্কর অসহায়ের মতো দাঁড়িয়ে সব দেখতে থাকে। ক্যান্টিন নীরব হয়ে গেলে রাজনাথ শঙ্করের সাথে কথা বলতে বসে। রাজনাথ শঙ্করকে জিজ্ঞেস করে, প্রতাপ ভাইয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে আর সে এখন কোথায়? শঙ্কর বলে, 12 বছর আগে প্রতাপ আমার মেয়েকে বশীকরণ করেছিল। এখনো আমার মেয়ে স্বাভাবিক হয়নি, তাই প্রতাপকে আমি শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছি। গত 12 বছর ধরে সে মৃত্যু যন্ত্রণা সহ্য করছে। নিজের জীবনের ভিক্ষা চায়, মাঝে মাঝে তো মরার জন্য আকুতি জানায়। রাজনাথ রেগে বলে, মুখ সামলে কথা বলো, সে আমার বড় ভাই, আমার গুরু। তোমার এমন করুণ অবস্থা করব যে কেঁদেও কুল পাবে না। এই বিদ্যায় আমি আমার ভাইয়ের থেকেও 10 কদম আগে। শঙ্কর বলে, তো কি হয়েছে, সর্বোচ্চ আমাকে মেরেই ফেলবে। আমি তো রোজ সেটাই চাই। এই মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি এদের জীবন নরকের থেকেও খারাপ হবে। যদি এরা আমার চোখের সামনে নিজেদেরকে আগুনে পুড়িয়েও দেয় তাহলেও আমার এক চুল পরিমাণের কিচ্ছু যায় আসবে না। তোর মতোই এক রাক্ষসের সাথে থাকতে থাকতে আমার হৃদয় পাথর হয়ে গেছে। তোর যা খুশি কর, শহর শেষ করে দে, তাতে আমার কিছুই যায় আসে না। বাইরে এই বাচ্চাদের বাবা মায়েরা আমার কাছে আসবে প্রতাপকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, অনেক আকুতি মিনতি করবে, আমাকে হয়তো আগুনে জ্বালিয়ে দিবে, কিন্তু আমি প্রতাপকে দিব না। তুইও তোর ভাইকে কোনো দিনও পাবি না। রাজনাথ নিজেকে সামনে বলে, ভালোই ভালোই বলছি, প্রতাপ ভাইকে দিয়ে দে, আমি তোকে ছেড়ে দিব। শঙ্কর বলে, আমার একটা শর্ত আছে, আমার মেয়েকে বশীকরণ মুক্ত করতে হবে। রাজনাথ চিৎকার দিয়ে বলে, তোর মতো তুচ্ছ এক ব্যক্তি আমাকে শর্ত দিবে? সেই যোগ্যতা তোর নেই। আমি কে জানিস? শঙ্কর বলে, বিকৃত, যে মানুষকে নিয়ন্ত্রণ করে পশুতে রূপান্তরিত করে আনন্দ পায়। তোর মতোই এক বিকৃতকে 12 বছর ধরে কুকুরের মতো বেঁধে রেখেছি। আরতি তখনই হাতছি দিলে রাজনাথ ঝাড়ি দিয়ে বলে, নিঃশ্বাস নেওয়া বন্ধ করে রাখো। আরতি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে নেয়, আর না পেরে সে মাটিতে পড়ে চটফট করতে করতে সেখানেই দম আটকে মারা যায়। শঙ্করের ভেতরে কষ্ট হলেও সে নিজের মুখটা পাথরের মতো শক্ত করে রাখে, যেন রাজনাথ তার কোনো অনুভূতি বা দুর্বলতাকে বুঝতে না পারে। শঙ্কর বলে, আমাকে যেতে হবে, সময় মতো না গেলে তোর প্রতাপ ভাইও এমন ছটফট করতে করতে মারা যাবে। বলেই বের হতে গেলে রাজনাথ বলে, দাঁড়াও। শঙ্কর স্বস্তি নিঃশ্বাস ফেলে, মানে রাজনাথ তার ফাঁদে পা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ঝর্ণা বেরিয়ে এসে বিনীতাকে ডাকে। ঝর্ণার বাবা দৌড়ে তাকে ধরতে গেলে ঝর্ণা সরে গিয়ে বলে, আমার থেকে দূরে থাকো। এক অফিসার এসে কোনো মতে বাবাকে ধরে রাখে। বিনীতা ভেতরে আসলে রাজনাথ বলে, মেয়েদের বাবা মা, পুলিশ, মিডিয়া, টিচার সবাইকে স্কুল ছাড়তে বলেন, না হলে ক্লাসরুমে নিয়ে তালা মেরে দেন। আমি কাউকে এখানে দেখতে চাই না। 2টা স্কুল বাস লাগবে, তাও আবার ড্রাইভার সহ। আমরা 15 মিনিটের মধ্যেই বের হয়ে যাব। স্কুল বাসে নিশ্চয়ই ট্রাকার লাগানো আছে, আমরা কোথায় যাচ্ছি তা তো দেখতেই পাবেন। তবে এখানে বসে শুধুমাত্র কম্পিউটারই দেখবেন, খবরদার আমাদের পিছু করবেন না। ভালো করেই জানেন এই মেয়েরা আমার সব সামলাচ্ছে। ওদের নজরে যদি কোনো পুলিশ পড়ে তাহলে হয়তো পুলিশ মরবে, না হয় তারা নিজেকেই শেষ করে দিবে। সকালের সূর্য ওঠার পরই এই মেয়েদেরকে ছেড়ে দিব, তখন ট্রাক করে এদেরকে খুঁজে নিয়েন। তখন আমার আর এদের দিয়ে কোনো কাজ নেই, কিন্তু তার আগে আমার কাজে কোনো বাধা দিবেন না। এই 100রও বেশি মেয়ের জীবন আপনার হাতে, তাই সাবধান। বিনীতার প্রচন্ড রাগ হলেও কিছুই করার থাকে না। রাজনাথ বলে, 15 মিনিট আছে, রাস্তা ক্লিয়ার করেন। রাজনাথের কথা মতো গার্ডরা এসে সবাইকে সরিয়ে নেয়। গেট খুলে দিয়ে ব্যারিকেড সরানো হয়। সবাইকে ক্লাসরুমে বন্দি করে রাখা হয়। এক মা তার মেয়ের জন্য আর্তনাদ করতে থাকে। লেডি কনস্টেবলরা তাকে কোনো রকমের টানতে টানতে ক্লাসরুমে নিয়ে যায়। স্কুলের সামনে ক্লিয়ার হয়ে গেলে মেয়েরা ঝাঁকে ঝাঁকে বের হওয়া শুরু হয়। অভিভাবক আর টিচার্সরা জানালা দিয়ে তাদেরকে যেতে দেখে অস্থির হয়ে পড়ে। রাজনাথ 2 স্কুল বাসে মেয়েদেরকে নিয়ে শঙ্করের সাথে রওনা হয়। মাঝপথে রাজনাথ দেখে একটা গ্যারেজে এক মেয়ে এক লোককে ইট দিয়ে অনবরত আঘাত করিয়ে
দূরেই যাচ্ছে। রাজনাথ গাড়ি থামিয়ে মেয়েটাকে ডাক দেয়। মেয়েটা দৌড়ে তো আসে, কিন্তু হঠাৎ রাজনাথ কাশতে কাশতে বলে বাসে উঠে আসো। মেয়েটা কি করবে বুঝতে পারে না। রাজনাথ কাশতে কাশতেই বলে আসো, কিন্তু মেয়েটা তার কথা না শুনে অন্যদিকে দৌড় দেয়। শঙ্কর অবাক হয়ে তাকায়। তাহলে কি বশীকরণ দুর্বল হয়ে আসছে? রাজনাথ ড্রাইভারকে বাস স্টার্ট দিতে বলে। শঙ্করকে জিজ্ঞেস করে তোমার মতো সাধারণ এক মানুষ প্রতাপ ভাইকে কিভাবে বন্দি করলো? সে তো অনেক শক্তিশালী, আমি নিজেও তার সামনে খুবই নগণ্য। তোমার মতো সাধারণ মানুষের কাছে সে কিভাবে ধরা পড়লো? শঙ্কর বলে ওকে একবার দেখলেই বুঝে যাবে। রাজনাথ বলে ও তাহলে তুমি খুব চালাক। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? শঙ্কর বলে 1.5 ঘন্টা তো লাগবেই, আমরা শহরের বাইরে যাচ্ছি। শঙ্কর জিজ্ঞেস করে এত বছর পর ভাইয়ের প্রতি এই ভালোবাসা উতলে উঠলো কেন? এত বছরে খুঁজতে আসোনি কেন? রাজনাথ বলে ভালোবাসা, আমি ভাইকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কলও দিয়েছি, কিন্তু ফোন বন্ধ। তার পারমিশন ছাড়া তো বাসায় যেতেও পারবো না। তারপরও গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি সেখানে কেউ নেই। প্রথমে ভেবেছিলাম কোনো মন্ত্রের সাধনার জন্য হয়তো কোথাও গিয়েছে। আগেও এমন হয়েছিল, একবার এক মন্ত্রের সাধনা করার জন্য এক নাগারে 2.5 বছর তপস্যা করেছিল। তেমন কিছু হবে ভেবে অপেক্ষা করতে থাকি, কিন্তু কয়েকদিন আগে থেকে কেমন যেন মনে হচ্ছিল ভাই বেঁচে আছে এই বিশ্বাস ছিল, কিন্তু কোথায় কি অবস্থায় আছে তা জানতে হবে। গত 2 বছর ধরে তাকে খুঁজতে খুঁজতেই পার করে দিয়েছি, কোনো উপায় না পেয়ে এই পথ অবলম্বন করতে হয়েছে। যদিও আমরা মানুষের মাঝে আসতে পারবো না, ভাই আমাকে এটাই শিখিয়েছিল, কিন্তু হাত গুটিয়ে বসে থাকাও তো সম্ভব না। আর দেখো আমার প্ল্যান কিভাবে কাজে লেগে গেল। শঙ্কর জিজ্ঞেস করে তোমাদের একসাথে এত মেয়েকে বশীকরণ করার উদ্দেশ্য কি আর কেন করছো? রাজনাথ বলে তুমি দেখি অনেক মূর্খ, 12 বছরেও বুঝতে পারোনি। বলেই এক মেয়েকে জানালা দিয়ে ঝাঁপ দিতে বলে। সাথে সাথেই মেয়েটা চলন্ত বাস থেকে লাফ দেয়। রাজনাথ বলে শাস্ত্র অনুযায়ী মেয়েরাই সব শক্তির অধিকারী, তারা চাইলে যে কাউকে তাদের ইশারায় নাচাতে পারে, কিন্তু এটা ভুল কথা। পুরুষই সব শক্তির অধিকারী, পুরুষই সৃষ্টির শ্রেষ্ঠ। বিনীতা পুলিশের সাথে বসে বাসের লোকেশন ট্র্যাক করছে। বাংলোতে পৌঁছানোর পর রাজনাথ কিছু মেয়েকে বলে আমার সাথে ভেতরে চলো, আর বাকিরা বাংলোর চারিদিকে ছড়িয়ে পাহারা দাও, কেউ আসলেই আমাকে জানাবে। শঙ্কর রাজনাথকে ভেতরে আরিয়ার কাছে নিয়ে আসে। রাজনাথ জিজ্ঞেস করে আমার ভাই কোথায়? শঙ্কর বলে আগে আমার মেয়েকে ঠিক করো। রাজনাথ বলে ভাইকে দেখাও, তারপর তোমার মেয়েকে ঠিক করে দিব। শঙ্কর নিচে নিয়ে যেতে গেলে রাজনাথ খেয়াল করে আরিয়া অস্বাভাবিকভাবে হাসছে। রাজনাথ জিজ্ঞেস করে এ কি 12 বছর ধরে এভাবেই হাসছে? শঙ্কর হ্যাঁ বলতেই রাজনাথ বলে এই কাজ তো ভাই ছাড়া আর কেউই করতে পারবে না, এই মন্ত্রটাই তো তার কাছ থেকে শেখা বাকি। শঙ্কর রাজনাথকে নিচে প্রতাপের রুমে আনলে পচা দুর্গন্ধে রাজনাথ রুমাল দিয়ে নাক চেপে রাখে। তার শক্তিশালী ভাইকে এমন বিধ্বস্ত দেখে রাজনাথ অবিশ্বাসের নজরে তাকায়। প্রতাপের জ্ঞান তো আছে, কিন্তু দুর্বল হওয়ায় সে কথা বলার মতো শক্তি পায় না। রাজনাথ বলে আমার ভাইয়ের কি অবস্থা করেছিস? তুই তো আমাদের থেকেও বড় মাপের রাক্ষস, এখনই ওই শিকল খুলে দে। শঙ্কর বলে তোর ভাই বেঁচে আছে, তোর চোখের সামনেই আছে, তাকে দেখাও হয়ে গেছে, এবার তুই আমার মেয়েকে ঠিক কর। রাজনাথ বলে আমার কারোর আদেশ শোনার একদম অভ্যাস নেই, আমি বললে এই মেয়েগুলো তোকে আর তোর মেয়েকে খুব লেখাবে। শিকল খুলে আমার ভাইকে নিয়ে যাব, কিন্তু আমি এমন করব না, কারণ তোকে আমার ভালো লেগেছে। তোর মেয়েকে নিয়ে আয়। শঙ্কর বলে তুই উপরে চল। রাজনাথ বলে বেশি পেঁচাল পারিস না, বশীকরণ মুক্ত করতে ভাইয়ের দরকার, যা নিয়ে আয়। শঙ্কর দূরে আরিয়াকে নিচে নিয়ে আসে। হুইল চেয়ারে বসিয়ে আনতেই রাজনাথ জিজ্ঞেস করে ভাই কি তোকে নিমন্ত্রণের মতো কোনো কথা বলেছিল, যেমন আসেন বা প্রবেশ করেন এমন কিছু? শঙ্কর বলে না তা তো মনে নেই। রাজনাথ বলে অবশ্যই বলেছিল, না হলে তোর মেয়ের এই অবস্থা হলো কিভাবে? মনে করে বল, তোর কি ভাইয়ের কাছে কিছু পাওনা আছে, টাকা পয়সা বা অন্য কিছু? শঙ্কর বলে না, সে আমার মেয়েকে চিনি খাইয়েছিল। রাজনাথ বলে চিনির বশীকরণ তো এত দীর্ঘস্থায়ী না, অল্প সময় পরই কেটে যায়। এই স্কুলের মেয়েদেরকেও আমি খাবার খাইয়েছি, কিন্তু এরা বেশিক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকবে না। আমার থেকে দূরে গেলেই 4 থেকে 5 ঘন্টা অথবা 24 ঘন্টা হলেই বশীকরণ মুক্ত হয়ে যাবে। দেখিসনি রাস্তার ওই মেয়েটা আমার কথা শোনেনি, উল্টা দৌড়ে পালিয়েছে, কিন্তু তোর মেয়েকে এত লম্বা সময় ধরে বসে রাখা হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো বিষয় আছে। আমি শিওর তুই বা তোর পরিবারের সাথে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে। তোর মেয়েকে বশীকরণ করলেও তোর পরিবারের অন্য কারোর সাথে কিছু সম্পর্ক জড়িয়ে আছে, না হলে 12 বছর পর্যন্ত বশীকরণ থাকে না। শঙ্কর বলে কিছুই নেই, আমি তোকে চিন্তামো না। রাজনাথ জিজ্ঞেস করে তোর স্ত্রী বা ছেলে এরা কিছু নিয়েছিল? শঙ্কর বলে না, আমার স্ত্রী আর ছেলে মারা গেছে। রাজনাথ বলে তাহলে তুই কিছু নিয়েছিস? রাজনাথ বলে
বলে ভালো করে মনে কর, কিছু তো অবশ্যই আছে। শঙ্কর কিছু ভাবতে ভাবতে বলে মনে পড়েছে, প্রতাপ আমাকে 10 টাকার চা কিনে দিয়েছিল। রাজনাথ বলে তাহলে জলদি গিয়ে ভাইকে 10 টাকা দিয়ে দে, তোর মেয়ের বশ ভেঙে যাবে। এটা কোনো কথা? যেই শঙ্কর এত টাকার মালিক, তার মেয়ে মাত্র 10 টাকার জন্য 12টা বছর প্যারালাইজ রোগীর মতো পড়ে আছে। সে দ্রুত পকেট থেকে মানিব্যাগ বের করে দেখে সেখানে ভাঙটি নেই। দ্রুত টেবিলে রাখা খুচরা পয়সার বাক্স উপর করে ঢালতেই 10 টাকার নোট পেয়ে দৌড়ে সেই নোট অচেতন প্রতাপের হাতে ধরিয়ে দেয়। রাজনাথ বলে আগে ভাইকে উঠিয়ে বসা, তারপর তার মুখে পানির ছিটা দিয়ে উঠিয়ে হুঁশ ফিরিয়ে তারপর টাকা দিবি। শঙ্কর প্রতাপকে কোন রকমের টেনে টুনে উঠিয়ে বসিয়ে তাকে জোরে জোরে ধাক্কা দিয়ে জ্ঞান ফেরায়। প্রতাপ ঠিক মতো খেতে না পেয়ে এতটাই দুর্বল যে সে ঠিক মতো তাকাতেই পারে না। কোন রকমে চোখ মিলে তাকালে শঙ্কর বলে এই নে তোর চায়ের 10 টাকা, জলদি টাকাটা ধর। প্রতাপ হতবম্ব হয়ে তাকিয়ে থাকে যে এই টাকা ফেরত দিলেই তো আরিয়া সুস্থ হবে। সেটা শঙ্কর কিভাবে জানলো? অবাক হয়ে সে আরিয়ার দিকে তাকায়। আরিয়া এখনো মুখে সেই অস্বাভাবিক হাসি নিয়ে বসে আছে। পাশ থেকে রাজনাথ শয়তানি হাসি দিয়ে বলে ভাই জলদি টাকাটা নাও, আমি তোমার ছোট ভাই রাজনাথ এসেছি। প্রতাপের মুখে লোহার শিকল বাঁধা, সে কোনো মতে কথা বলতে পারছে না, তবুও ইশারা করে রুমের কোনায় রাখা সেই বিশাল জিনিসটা দেখায়। তবে রাজনাথের তো সেদিকে খেয়ালই নেই। শঙ্কর কোন রকমে তার হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে রাজনাথকে বলে টাকা তো দিয়ে দিয়েছি, এখন কি করতে হবে? রাজনাথ বলে ব্যাস সব শেষ হয়ে গেছে, তোর মেয়েকে ডাক দে, সে বশীকরণ থেকে বের হয়ে যাবে। শঙ্কর অবিশ্বাসের চোখে আরিয়ার দিকে তাকিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসতেই রাজনাথ নিজেকে নিয়ে গর্ব করে বলে ভাইয়ের বশীকরণ এই প্রথম আমিই ভাঙছি। শঙ্করের গলা ভারী হয়ে ওঠে, চোখে পানি ছলছল করছে। ধীরে ধীরে আরিয়া বলে ডাকে, অথচ আরিয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই। রাজনাথ বলে আরে ও 12 বছর ধরে বশীকরণে আছে, ওকে জোরে জোরে ডাক, ঝাঁকি দে, চড় মার। শঙ্কর আর না পেরে জোরে চিৎকার করে কান্না করতে করতে আরিয়াকে ডাকতে ডাকতে তার পায়ের উপরে মাথা রেখে জোরে জোরে কান্না করতে থাকে। নিজেকে সামলে আরিয়ার দিকে তাকাতেই থমকে যায়। দীর্ঘ 12 বছর পর আরিয়া আজ তার দিকে তাকিয়েছে। বশীকরণ থেকে বের হয়ে আরিয়া এখনো কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না। তার সারা শরীর কাঁপিয়ে সে কিছু একটা বলার চেষ্টা করছে। শঙ্কর কান্না করতে করতে বলে মা আমি তোমার বাবা। আরিয়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গোঙাতে থাকে, যেন তার শরীরের সবটুকু শক্তি দিয়ে শুধু সে একবার বাবা ডাকতে চায়। অনেক কষ্টে মুখ থেকে শব্দ বের করে বাবা বলতেই শঙ্করের জমানো সব কষ্ট যন্ত্রণা বের হয়ে আসে। সে জোরে জোরে কান্না করতে থাকে। আরিয়া চিৎকার করে তার হারানো 12টা বছর মা ভাইয়ের জন্য জোরে জোরে কান্না করতে থাকে। বাবা মেয়েকে সামলাতে জড়িয়ে ধরে। হঠাৎ আরিয়ার নজর পড়ে মানুষ রূপী পিশাচ প্রতাপের দিকে। তীব্র ঘৃণার নজরে তাকিয়ে প্রতাপকে দেখে চিৎকার করতে থাকে, যেন আজ সে সুস্থ থাকলে প্রতাপকে জ্যান্ত কেটে কুচি কুচি করে ফেলতো। বাবা কোন রকমে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে আমি আছি মা, তুমি শান্ত হও। আরিয়া প্রতাপকে দেখে দাঁত কিটমিট করে ছটফট করতে থাকে। মেয়ে এভাবে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে, তাই বাবা জলদি হুইল চেয়ার টেনে আরিয়াকে নিয়ে বাইরে নিয়ে আসে। আরিয়া প্রচুর রেগে হুইল চেয়ারে বাড়ি দিচ্ছে। রাজনাথ দৌড়ে এসে বলে আরে ভাই তোর কাজ তো হলো, এবার আমার ভাইকে মুক্ত কর। শঙ্করের কি আর এসবের হুঁশ আছে? সে জলদি গলা থেকে চাবির লকেটটা খুলে রাজনাথকে দেয়। রাজনাথ আরেক মেয়েকে দিয়ে বলে যা গিয়ে খুলে দে। আরিয়া তখনও চিৎকার করেই যাচ্ছে। শঙ্কর কোন রকমে তাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে। এদিকে মেয়েটা প্রতাপের মুখ থেকে শিকল খুলে দিতেই প্রতাপ বুক ভরে নিঃশ্বাস নিয়ে কি যেন ইশারা করে কায়চির মতো দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করে। আরিয়া বাবাকে ঘাবড়াতে দেখে কিছুটা শান্ত হয়ে হঠাৎ কানে হাত দিয়ে অনুভব করে সে কিছুই শুনতে পাচ্ছে না। নিশ্চয়ই মনে আছে মেয়েকে প্রতাপ থেকে বাঁচাতে শঙ্কর নিজেই তার মেয়ের 2 কানে কায়চি ঢুকিয়ে দিয়েছিল। এই জন্যই আরিয়া কিছুই শুনতে পাচ্ছে না। বাবা বারবার মেয়েকে বলে সরি মা, আমার জন্য তুমি আর শুনতে পাচ্ছ না। আরিয়া এবার আরো জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে রাজনাথ বুঝে যায় তার ভাই কথা বলতে পারছে না, কারণ শঙ্কর তার ভাইয়ের জিহ্বা কেটে দিয়েছে। রাজনাথ প্রচন্ড রেগে বাইরে এসেই শঙ্করকে জোরে এক লাথি দিয়ে ফেলে জিজ্ঞেস করে তোর সাহস কত বড়, তুই আমার ভাইয়ের জিহ্বা কেটে দিয়েছিস? প্রচন্ড রেগে শঙ্করকে মেঝেতে ফেলে জোরে জোরে লাথি মারে।
মারে। আরিয়া হুইল চেয়ার নিয়ে রাজনাথকে মারতে আসলে রাজনাথ তাকে ধাক্কা দিয়ে হুইল চেয়ার উপড়ে ফেলে দেয়। রাজনাথ শঙ্করের উপরে বসে তার মুখে জোরে জোরে চড় মারতে মারতে বলে, তোর জন্য আমার এত বছরের মেহনত শেষ হয়ে গেল, কেন করেছিস এমন? শঙ্কর বলে, ওর জিহ্বা না কাটলে ও আমার মেয়েকে দিয়ে যা খুশি তাই করাতো, মেয়েকে বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। রাজনাথ বলে, তোর মেয়ে এমনিও বেশি দিন বাঁচবে না, তারপরও আমি তোকে আর তোর মেয়েকে মুক্ত করে দিব এটাই ভেবেছিলাম, কিন্তু এখন আমার ভাই আমার কোনো কাজেরই না। সারা জীবন তপস্যা আর সাধনা করে আমি ভাইকে খুঁজছিলাম, মানুষকে বশ করার শেষ শিক্ষাটা নেওয়া বাকি ছিল, সেই মন্ত্র শিখতেই আমার ভাইকে দরকার, আর তুই সেই জিহ্বা কেটে দিয়েছিস। শঙ্কর আর কোনো উপায় না পেয়ে চিৎকার করে বলে, আমাকে আর আমার মেয়েকে মাফ করে দে। আরিয়া বাবাকে বাঁচাতে মাটিতে কোনো রকমে ঘষে ঘষে বাবার কাছে আসার চেষ্টা করে। রাজনাথ প্রচুর রেগে শঙ্করের নাক মুখ চেপে ধরলে তার নাক থেকে রক্ত বের হতে থাকে। শঙ্কর রেগে বলে, তোদের আমি মাফ করব? আমার 20 বছরের মেহনত তুই শেষ করে দিয়েছিস, শেষ গুরু মন্ত্র শেখা বাকি ছিল, আমি নিজে ওই মন্ত্র শিখতে গেলে আমার বাকি জীবন শেষ হয়ে যাবে। বলেই শঙ্করের কান টেনে বলে, একমাত্র ভাই আমাকে ওই মন্ত্র কয়েক মাসেই শিখিয়ে দিতে পারতো, আমি এখন কি করব? বাবাকে কষ্ট পেতে দেখে আরিয়া চিৎকার করলে রাজনাথ শয়তানি এক হাসি দিয়ে বলে, তোর জন্য আমি শেষ বশীকরণ বিদ্যা না শিখতে পেরে বাকি জীবন আফসোস করব, তুইও তেমন তোর কলিজার টুকরা মেয়েকে না দেখতে পেয়ে আফসোস করবি। বলে আরিয়ার পা ধরে টানতে টানতে বাকি মেয়েদেরকে বলে, চলো এখনই বের হতে হবে, যতদিন লাগে লাগুক, আমি শেষ বশীকরণ বিদ্যা শিখে তারপর ফিরবো। শঙ্কর রেগে বলে, আমার মেয়েকে না ছাড়লে তোকে আমি এখান থেকে বেঁচে ফিরতে দিব না। এমন অবস্থায়ও শঙ্করের গলায় এত তেজ দেখে রাজনাথ বলে, তোর তেজ এখনো কমেনি? শঙ্কর উঠে বসে বলে, তুই আমার মেয়েকে নতুন জীবন দিয়েছিস, তাই তোকে আমি ছেড়ে দিচ্ছি, যদি তুই আমার মেয়েকে একটা আঙ্গুল দিয়েও স্পর্শ করিস তাহলে তোর অবস্থা তোর ভাই থেকেও জঘন্য করব। রাজনাথ বলে, ঠিক আছে, হাত না দিয়ে পা দিলাম। বলেই পা দিয়ে আরিয়ার মাথা চেপে ধরে। শঙ্কর রেগে চিৎকার করতে করতে কানের ফ্রিকোয়েন্সি লিমিটার লাগিয়ে স্মার্ট বাস চেপে ঘরে বসানো সব সাউন্ড বক্সে তীক্ষ্ণ শব্দ চালু করে, আর এই ফ্রিকোয়েন্সি কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারে না। রাজনাথ, প্রতাপ সহ বাকি সব মেয়েরা কান জোরে চেপে ধরে। প্রতাপের অবস্থা একদম যায় যায় হয়ে যায়, মেয়েরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়া যেহেতু শুনতে পাচ্ছে না তাই তার কোনো সমস্যাই হয় না। শঙ্কর এই সুযোগে রাজনাথের মাথায় কাচের ফুলদানি দিয়ে বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই রুমে প্রতাপের মতোই রাজনাথকে শিকল দিয়ে বাঁধা। একেই বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। নাও এবার দুই ভাই একসাথে মরো। শঙ্কর রাজনাথের মাথা চেপে ধরতেই প্রচন্ড ব্যথায় সে ছটফট করতে থাকে। শঙ্কর একটা প্লায়ার্স নিয়ে দাঁড়ানো, এখন তো রাজনাথের জিহ্বা কাটার পালা। সকাল হয়ে যায়। পুলিশের টিম শঙ্করের বাসার সামনে দাঁড়ানো, ভিতরে প্রিন্সিপাল আর এসপি বসা। বিনীতা বলে, ওকে তো আমি মেরে ফেলতে চাই। শঙ্কর বলে, মৃত্যু তো ওই দুই রাক্ষসের জন্য আশীর্বাদ, ওদেরকে এখানেই থাকতে দিন, ওদেরকে তিলে তিলে এতটা যন্ত্রণা দিব যেন ওরা দিন রাত আমার কাছে শুধু মৃত্যু চাইবে। স্কুলের ওই মেয়েরা মাত্র কয়েক ঘন্টার জন্য মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমার মেয়ে 12 বছর এই বশীকরণে আটকে ছিল, যেটা আমি কোনো দিনও ভুলবো না। এই দুই মানুষরূপী পিশাচকে আমি ছাড়বো না, ওদেরকে মরতেও দিব না আবার বাঁচতেও দিব না। ভেতর থেকে রাজনাথ গোঙাতে থাকে। শঙ্কর বলে, এই নিরীহ বাচ্চাদের কষ্ট দিয়ে তাদের কষ্টে মা বাবাকে ছটফট করতে দেখে এই দুই ভাই যে বিকৃত আনন্দ পাচ্ছিল, তেমনি আমি আমার বাকি জীবন ওদেরকে কষ্ট দিব। আইন কেন, পৃথিবীর আর কেউ ওদের এমন কষ্ট দিতে পারবে না। বিনীতা আর এসপি বের হয়ে যেতেই শঙ্কর ছাদে এসে দোলনায় বসে। রোজকারের মতো আরিয়া ছাদে বসে প্রকৃতি দেখছে। এত বছর পর প্রথমবার মেয়েকে নিজ হাতে গ্লাস তুলে জুস খেতে দেখে শঙ্করের চোখে পানি ছলছল করে ওঠে। তার চোখে পানি থাকলেও মুখে তৃপ্তির হাসি। মেয়ে হয়তো চলতে পারে না, হয়তো আর বেশি দিন বাঁচবেও না, তবে যে কয়দিন আছে অন্তত একটু সুস্থ তো থাকবে। শঙ্করের জন্য এটাই শান্তি।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।